ফ্যাক্টরি লাগাতে আসা কোটিপতি ছেলেটি গরিব মেয়েটির সাথে যা করল সত্যিটা জেনে পুরো গ্রাম কেঁদে ফেলল। বন্ধুরা, এটি গোরক্ষপুরের কাছে অবস্থিত ছোট্ট একটি গ্রাম রামপুরার সত্যিকারের ঘটনা, যেখানে হরিনারায়ণ একসময় গ্রামের ভালো কৃষকদের মধ্যে গণ্য হতো। কিন্তু ভাগ্য এমন রূপ নিল যে তার ঋণ বাড়তে থাকল এবং তাকে তার পুরো জমি বিক্রি করতে হলো। এখন তার কাছে শুধু একটি ছোট্ট ঘর বেঁচে ছিল, আর সেই ঘরেই তার একমাত্র মেয়ে কাব্য থাকত। কাব্য খুব সহজ সরল, বুদ্ধিমতী এবং পরিশ্রমী মেয়ে ছিল। সে তার বাবার অবস্থা দেখে সবসময় চুপ থাকত। তার নিজের স্বপ্নের চেয়ে বাবার চিন্তাই বেশি থাকত। গ্রামে কাব্যের বয়সের প্রায় সব মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু কাব্যের বিয়ে এখনও হয়নি। কারণ শুধু একটাই ছিল, ঋণ। অনেকবার সম্বন্ধ এসেছিল, কিন্তু কোনো সম্বন্ধই ঠিক হতো না। কখনো এমন কেউ হতো যার আগে থেকেই বিয়ে হয়ে গিয়েছিল, কখনো কেউ বয়সে অনেক বড় হতো, তো কখনো কেউ শুধু লোভে পড়ে সম্বন্ধ করত। হরিনারায়ণ নিজের মেয়ের জীবন নষ্ট করতে চাইত না, তাই প্রতিবার সে এই ধরনের সম্বন্ধগুলো না করে দিত। গ্রামের কিছু লোক তার এই সিদ্ধান্তের প্রশংসা করত, কিন্তু অনেকেই আবার কথাও শোনাত। কেউ বলতো, এত ঋণ আছে তারপরও দেমাগ দেখাচ্ছে। কাব্য এসব শুনত ঠিকই, কিন্তু কখনো কিছু বলতো না। অন্যদিকে শহর মুম্বাইয়ে একজন লোক থাকত, যার নাম ছিল আদিত্য মেহরা। আদিত্যকে দেশের বড় শিল্পপতিদের মধ্যে গণ্য করা হতো। তার কাছে অনেক কোম্পানি ছিল। সে কোটি টাকার ব্যবসা সামলাত এবং মুম্বাইয়ে তার একটা বড় বাংলো ছিল। কিন্তু তার জীবনের শুরুটা এত সহজ ছিল না। একদিন আদিত্য নিজের অফিসে বসে কাজ দেখছিল, তখনই তার ম্যানেজার রাকেশ তার কেবিনে এলো। স্যার, আপনি যদি অনুমতি দেন তো একটা কথা বলার ছিল। রাকেশ ধীরে ধীরে বলল। আদিত্য ল্যাপটপ থেকে চোখ তুলে তার দিকে তাকালো এবং বলল, হ্যাঁ রাকেশ, বলো কি কথা। রাকেশ বলল, স্যার, আমাদের কোম্পানিগুলো তো বেশ ভালোই চলছে, কিন্তু আমরা যদি আরও একটা নতুন ফ্যাক্টরি খুলি তাহলে আমাদের কাজ আরও বাড়তে পারে। আদিত্য কিছুক্ষণের জন্য চুপ রইল। সে ভাবতে লাগল। তারপর সে চেয়ার থেকে একটু পেছনে সরে গিয়ে বলল, ফ্যাক্টরি তো খুলতে পারি, কিন্তু এবার একটা শর্ত থাকবে। রাকেশ অবাক হয়ে বলল, কেমন শর্ত স্যার? আদিত্য ধীরে ধীরে বলল, এবার ফ্যাক্টরি কোনো বড় শহরে তৈরি হবে না, এটি কোনো গ্রামের কাছে তৈরি করা হবে। রাকেশের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগল। গ্রামে? সে জিজ্ঞেস করল। আদিত্য হাসল। হ্যাঁ, গ্রামে। সেখানকার লোকেদেরও কাজ পাওয়া উচিত। যদি আমাদের কোম্পানির কারণে কোনো গ্রামের লোকেদের জীবন উন্নত হতে পারে, তাহলে এর চেয়ে ভালো আর কি হবে? রাকেশ তার মালিকের চিন্তাধারায় গর্বিত হল। ঠিক আছে স্যার, সে বলল, আমি কিছু গ্রামের জমির ব্যাপারে খোঁজ নিচ্ছি। কিন্তু তখনই আদিত্য বলল, না রাকেশ, গ্রাম আমি বলবো। রাকেশ চমকে গেল। স্যার, আপনি কি আগে থেকেই কোনো গ্রামের কথা জানেন? আদিত্য হালকা হাসির সাথে বলল, একটা গ্রাম আছে, নাম হলো রামপুরা। রাকেশ সাথে সাথে নোট করে নিল। ঠিক আছে স্যার, আমি সেখানকার জমির ব্যাপারে খোঁজ নিচ্ছি। পরের দিনই রাকেশ তার লোকেদের পাঠিয়ে রামপুরা গ্রামের আশেপাশের জমির তথ্য বের করল। কয়েকদিন পর সে আদিত্যের কাছে ফিরে এলো। স্যার, ওখানে বেশ কিছু অনুর্বর জমি খালি পড়ে আছে, আমরা চাইলে সহজেই ফ্যাক্টরির জন্য জমি পেয়ে যেতে পারি। এই কথা শুনে আদিত্য কিছুক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন কোনো পুরনো স্মৃতি ভাসছিল। তারপর সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি নিজেই সেখানে যাব। রাকেশ একটু অবাক হল। স্যার, আপনি নিজে? আদিত্য বলল, হ্যাঁ, এবার আমি নিজেই সবকিছু দেখতে চাই। দুদিন পর আদিত্য তার গাড়ি নিয়ে রামপুরা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টার সফর শেষে সে যখন গ্রামে পৌঁছল, তখন চারদিকে শুধুই সাদামাটা পরিবেশ ছিল। কাঁচা রাস্তা, ছোট ছোট ঘর এবং খেতে কাজ করা মানুষ। গ্রামের সরপঞ্চ গোপাল সিং যখন জানতে পারল যে শহরের বড় শিল্পপতি তাদের গ্রামে এসেছে, তখন সে সাথে সাথে তার সাথে দেখা করতে পৌঁছে গেল। তিনি আদিত্যকে খুব সম্মানের সাথে স্বাগত জানালেন। বাবা, যদি সত্যি এখানে ফ্যাক্টরি খোলে তাহলে আমাদের গ্রামের লোকেদের জীবন বদলে যাবে, গোপাল সিং বলল। আদিত্য হাসি মুখে মাথা নাড়ল। সে জমি দেখল এবং তার জায়গাটা পছন্দও হয়ে গেল। এরপর গোপাল সিং তাকে নিজের বাড়িতে চা খাওয়ার জন্য নিয়ে গেল। চা খেতে খেতে আদিত্য হঠাৎ একটা প্রশ্ন করে বসল, সরপঞ্চ মশাই, এখানে কি হরিনারায়ণ নামের কোনো লোক থাকে? গোপাল সিং একটু চমকে গেল। হ্যাঁ থাকে তো, কিন্তু তার অবস্থা ভালো নেই। আদিত্য জিজ্ঞেস করল, কি হয়েছে তার? গোপাল সিং দীর্ঘশ্বাস নিল। ঋণে ডুবে আছে, চাষবাদ থেকে কিছু পায় না, জমিও অর্ধেক বিক্রি হয়ে গেছে। ঘরে তার এক মেয়ে আছে, কাব্য। আদিত্য চুপচাপ শুনতে থাকল। গোপাল সিং আরও বলল, মেয়েটা খুব ভালো, কিন্তু তার বিয়ে হচ্ছে না, ভালো সম্বন্ধ আসেই না। আদিত্য কিছুক্ষণ ভাবল। তারপর সে ধীরে ধীরে বলল, আপনি কি আমাকে তার বাড়িতে নিয়ে যাবেন? গোপাল সিং বলল, হ্যাঁ, কেন নয়, তার বাড়ি বেশি দূরে নয়। দুজনে উঠল এবং কিছুক্ষণ পর হরিনারায়ণের ছোট্ট ঘরের সামনে পৌঁছে গেল। ঘরের অবস্থা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পরিবারটি কষ্টে আছে।
গোপাল সিং ডাক দিল, আরে হরিনারায়ণ, বাইরে এসো। ভেতর থেকে একজন রোগা পাতলা লোক বাইরে এলো। গোপাল সিং বলল, ইনি আদিত্যজি, আমাদের গ্রামে ফ্যাক্টরি লাগাতে এসেছেন। হরিনারায়ণ সম্মানের সাথে হাত জোড় করল। তখনই আদিত্য সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হরিনারায়ণ বলল, বলুন বাবা। আদিত্য শান্ত গলায় বলল, আমি আপনার মেয়ে কাব্যকে বিয়ে করতে চাই। এই কথা শুনতেই হরিনারায়ণ এবং গোপাল সিং দুজনেই একেবারে চমকে গেল। কিছুক্ষণের জন্য সেখানে পুরো নিস্তব্ধতা ছেয়ে গেল। গোপাল সিং অবাক হয়ে বলল, বাবা, তুমি এত বড় মানুষ, তারপরও? আদিত্য হালকা একটু হাসল এবং বলল, আগে কাব্যকে ডাকুন। কিছুক্ষণ পর কাব্য বাইরে এলো। যখন তার বাবা তাকে জানালো যে এই লোকটি তাকে বিয়ে করতে চায়, তখন সে সাথে সাথে মাথা নেড়ে না করে দিল। কিন্তু ঠিক তখনই আদিত্য নিজের পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা কাগজ বের করল এবং ধীরে ধীরে কাব্যের হাতে রেখে দিল। তারপর সে বলল, আমার নাম আদিত্য। যেই কাব্য সেই কাগজটি দেখল এবং এই নামটা শুনল, তার চোখ হঠাৎ জলে ভরে গেল। কিছুক্ষণ সে কাগজটার দিকে তাকিয়ে রইল। তারপর সে ধীর গলায় বলল, বাবা, ইনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। আর এই কথা বলে সে নিজের চোখের জল লুকিয়ে ভেতরে চলে গেল। এই দেখে হরিনারায়ণ এবং গোপাল সিং দুজনেই পুরোপুরি অবাক হয়ে গেল। গোপাল সিং আদিত্যের দিকে তাকিয়ে বলল, বাবা, শেষমেশ এই কাগজে এমন কি আছে যা দেখেই কাব্য নিজের সিদ্ধান্ত বদলে ফেলল? আদিত্য কিছুক্ষণ সেই ঘরটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের 15 বছর পেছনে যেতে হবে। তার চোখে যেন পুরনো দিনের স্মৃতি ভাসছিল। হরিনারায়ণ এবং ষড়পনিচ গোপাল সিং দুজনেই চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পেরেছিল যে এই গল্পের পেছনে নিশ্চয়ই গভীর কোনো কথা লুকিয়ে আছে। আদিত্য কিছুক্ষণ চারদিকে দেখল, তারপর ধীরে ধীরে নিজের গল্প শোনাতে শুরু করল। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি একেবারেই একা একটা ছেলে ছিলাম, আদিত্য বলল। আমার কাছে না কোনো ঘর ছিল, না পরিবার, আর না কোনো অবলম্বন। এই কথা বলতে গিয়ে তার গলা কিছুটা ভারী হয়ে এলো। সে জানালো যে যখন সে ছোট ছিল তখনই তার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর তার মাই ছিল তার একমাত্র অবলম্বন। মা দিনমজুরি করে কোনো মতে তার পেট ভরাত। একদিন তার মা তাকে সাথে নিয়ে অন্য একটা শহরে কাজের সন্ধানে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তার মাকে ধাক্কা মারে। সেদিন আদিত্যের পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল। কিছু মুহূর্তের মধ্যেই তার মাও তাকে ছেড়ে চলে গেল। সেই দুর্ঘটনার পর আদিত্য পুরোপুরি একা হয়ে গেল। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। এত কম বয়সে তার কাছে থাকার মতো কোনো ঘর ছিল না, আর না খাওয়ার কোনো ব্যবস্থা। অনেক দিন ধরে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকল। কখনো কোনো দোকানের বাইরে বসে পড়ত, কখনো কোনো মন্দিরের কাছে রাত কাটিয়ে দিত। ধীরে ধীরে সে বুঝতে পারল যে যদি বেঁচে থাকতে হয় তাহলে নিজেকেই কিছু করতে হবে। সে দেখল যে কিছু বাচ্চা কাঁধে বস্তা নিয়ে শহরের অলিগলিতে বাতিল জিনিসপত্র কুড়ায়। তারপর সেই জিনিসগুলো একজন দোকানদারকে বিক্রি করে দেয় এবং বিনিময়ে কিছু টাকা পেয়ে যায়। আদিত্যও সেই কাজ শুরু করে দিল। সকাল হতেই সে একটা পুরনো বস্তা নিয়ে বেরিয়ে পড়ত এবং সারা দিন অলিগলিতে ঘুরে ঘুরে প্লাস্টিক, লোহার টুকরো এবং খালি বোতল কুড়াত। সন্ধ্যায় সে সব কিছু একজন ভাঙারিওয়ালাকে দিয়ে দিত এবং বিনিময়ে সে কিছু টাকা পেত। সেই টাকা দিয়েই সে নিজের পেট ভরাত। এভাবেই অনেক মাস কেটে গেল। জীবন শুধু কোনো মতে চলছিল, কিন্তু তার মনে সবসময় একটা শূন্যতা থাকত। তার মায়ের কথা খুব মনে পড়ত। অনেকবার রাতে সে চুপচাপ বসে কাঁদত। একদিন এমন হলো যে ভাঙাড়িওয়ালাকে সে মাল দিত তার বাড়িতে বিয়ে ছিল। সেই লোকটি সব বাচ্চাদের বলে দিয়েছিল যে আজ মাল আনার দরকার নেই, কারণ দোকান বন্ধ থাকবে। এই কথা শুনে বাকি বাচ্চারা তো খুশি হয়ে গেল, কিন্তু আদিত্যের চেহারায় চিন্তার ছাপ পড়ল। সেদিন তার কাছে একটা টাকাও ছিল না। যদি সে কাজ না করে তাহলে খাবার খাবে কিভাবে? সে সারা দিন এদিক ওদিক ঘুরতে থাকল। ক্ষুধা ধীরে ধীরে তাকে দুর্বল করে দিচ্ছিল। শেষমেশ ক্লান্ত হয়ে সে একটা সরকারি স্কুলের বাইরে এসে বসে পড়ল। স্কুলের বাইরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল এবং তার নিচে একটা বেদি বানানো ছিল। আদিত্য সেখানেই বসে পড়ল। পড়াশুনো করা বাচ্চাদের দেখে তার মন ভরে এলো। সে ভাবতে লাগল যে ইস, তার জীবনটাও যদি এমন হতো, সেও যদি স্কুলে যেত, বই পড়ত এবং একজন সাধারণ বাচ্চার মতো বাঁচতে পারত। তখনই স্কুলের ঘণ্টা বাজল এবং লাঞ্চের সময় হলো। বাচ্চারা স্কুল থেকে বাইরে বেরোতে লাগলো। কিছু বাচ্চা তাদের টিফিন খুলে খেতে লাগলো, আর কেউ কেউ কাছের দোকান থেকে ফলের চাট কিনছিল। আদিত্য দূরে বসে এসব দেখছিল। ক্ষুধার কারণে তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু তার কাছে কিছু কেনার জন্য টাকা ছিল না। সে শুধু চুপচাপ সবাইকে দেখছিল। ঠিক সেই সময় স্কুল থেকে একটা মেয়ে বাইরে এলো।
সে বাকি বাচ্চাদের চেয়ে আলাদা ছিল। তার চেহারায় নিষ্পাপ ভাব ছিল এবং তার চোখে একটা অদ্ভুত চমক ছিল। তার নাম ছিল কাব্য। কাব্য ধীরে ধীরে হেঁটে সেই গাছটার কাছে এলো যেখানে আদিত্য বসেছিল। সে দেখল যে একটা রোগা ছেলে চুপচাপ নিচে বসে আছে এবং বাকি বাচ্চাদের দেখছে। তার জামাকাপড় পুরনো ছিল এবং চেহারা ক্লান্ত লাগছিল। কাব্য কিছুক্ষণ তাকে দেখল, তারপর ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। আদিত্য ভাবল যে হয়তো সে তাকে সেখান থেকে তাড়িয়ে দেবে, তাই সে তাড়াতাড়ি উঠতে লাগল। কিন্তু তখনই কাব্য তার পিছনে লুকিয়ে রাখা টিফিনটা এগিয়ে দিল। সে ধীরে ধীরে বলল, তোমার খিদে পেয়েছে তাই না? আদিত্য চমকে গেল। সে জীবনে প্রথমবার কোনো অচেনা মানুষকে এতটা আপন সুরে কথা বলতে শুনেছিল। সে কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। কাব্য হাসল এবং বলল, ভয় পেও না, এই খাবারটা আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। এই কথা বলে সে সেই বেদিতে বসে পড়ল এবং টিফিন খুলে দিল। তাতে বাড়ির তৈরি সাধারণ কিন্তু সুস্বাদু খাবার ছিল। কিছুক্ষণ পর আদিত্যও ধীরে ধীরে বসে পড়ল। দুজনে একসাথে বসে খাবার খেল। সেদিন হয়তো অনেক দিন পর আদিত্যের পেট ঠিকমতো ভরেছিল। খাবার শেষ হবার পর কাব্য তাকে তার নাম জিজ্ঞেস করল। আদিত্য ধীরে ধীরে নিজের নাম জানালো এবং নিজের পুরো গল্পটাও বলে দিল। কাব্য চুপচাপ তার কথা শুনতে থাকল। তার চোখে সহানুভূতি পরিষ্কার দেখা যাচ্ছিল। সেদিনের পর কাব্য তাকে এমন একটা কথা বলেছিল যা আদিত্যের জীবন বদলে দেওয়ার মতো ছিল। সে বলেছিল, যদি তোমার খিদে পায় তাহলে প্রতিদিন এই সময়ে এখানে চলে আসবে, আমি আমার খাবার তোমার সাথে ভাগ করে নেব। সেদিনের পর আদিত্য প্রতিদিন সেই স্কুলের বাইরে আসতে লাগল। কাব্য প্রতিদিন তার সাথে দেখা করত এবং দুজনে একসাথে বসে খাবার খেত। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা নিষ্পাপ বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু একদিন আদিত্য দেখল যে কাব্য খুব মন খারাপ করে আছে। সে আগের মতো হাসছিল না। আদিত্য তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি আজ এত চুপচাপ কেন? কাব্য প্রথমে তো কিছু বলল না, কিন্তু পরের দিন যখন সে এলো তখন তার হাতে একটা কাগজ ছিল যাতে সে কিছু একটা এঁকেছিল। সে সেই কাগজটা আদিত্যকে দেখালো। সেই আঁকা ছবিতে একটা বড় সুন্দর ঘর বানানো ছিল এবং সেই ঘরের সামনে দুটো বাচ্চা হাত ধরে দাঁড়িয়েছিল। আদিত্য সেই ছবিটার দিকে মন দিয়ে তাকাতে লাগল এবং ঠিক সেই সময়ই তার জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতিটা হতে চলেছিল। সে কাগজটাকে একটু কাছে এনে ভালো করে দেখল। সেই ছবিতে একটা বড় ঘর আঁকা ছিল। ঘরের সামনে একটা ছেলে এবং একটা মেয়ে হাত ধরে দাঁড়িয়েছিল। ছবিটি একেবারে বাচ্চাদের মতো সাধারণ ছিল, কিন্তু তাতে একটা স্বপ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। আদিত্য কাব্যের দিকে তাকালো এবং ধীরে ধীরে জিজ্ঞেস করল, এটা কি এঁকেছো তুমি? কাব্য কিছুক্ষণ চুপ রইল। তারপর সে ধীর গলায় বলল, এটা আমার স্বপ্ন। আদিত্য আবার ছবিটার দিকে তাকালো এবং বলল, স্বপ্ন? কাব্য মাথা নাড়ল এবং বলল, এই ঘরটা আমার স্বপ্ন। তার চেহারায় হালকা বিষণ্ণতা ছিল। সে জানালো যে আগের রাতে সে তার বাবা মায়ের কথা শুনেছিল। তার মা বলছিল যে ঘর অনেক পুরনো হয়ে গেছে এবং এর মেরামত করানো উচিত, কিন্তু তার বাবা পরিষ্কার না করে দিয়েছিল। কাব্য বলল, বাবা বললেন যে আগে থেকেই অনেক ঋণ আছে, এখন আর ঋণ নিতে পারবো না। এই কথা বলতে বলতে তার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, আমাদের ঘর খুব ছোট এবং তাতে আমরা সবাই কোনো মতে থাকি। বাবা খুব পরিশ্রম করেন, কিন্তু ঋণ শেষই হয় না। আদিত্য চুপচাপ তার কথা শুনতে থাকল। সে প্রথমবার অনুভব করল যে শুধু সেই নয় যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কাব্য তার পরিবারের কষ্টগুলো অনুভব করছিল। কাব্য সেই ছবিটার দিকে ইশারা করে বলল, আমি চাই যে একদিন আমাদেরও এমন একটা বড় ঘর হোক যাতে বাবার কোনো কিছুর চিন্তা না থাকে। তার এই কথা শুনে আদিত্য কিছুক্ষণ ভাবতে লাগল। তারপর সে সেই কাগজটা নিজের হাতে নিল এবং হঠাৎ করে সেটাকে মাঝখান থেকে দুটুকরো করে ছিঁড়ে ফেলল। কাব্য এটা দেখে চমকে গেল। সে তাড়াতাড়ি বলল, তুমি এমন কেন করলে? আদিত্য হাসি মুখে সেই ছবিটির একটা টুকরো কাব্যকে ফিরিয়ে দিল এবং অন্য টুকরোটি নিজের কাছে রেখে নিল। তারপর সে বলল, এবার এটা একটা প্রতিশ্রুতি হয়ে থাকল। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন প্রতিশ্রুতি? আদিত্য পুরো গম্ভীরভাবে বলল, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একদিন বড় মানুষ হয়ে ফিরে আসব। সেদিন আমরা ঠিক তেমনই একটা ঘর বানাবো যেমনটা তুমি এই ছবিতে এঁকেছ। এই কথা শুনে কাব্যের মুখে হালকা হাসি ফুটে উঠল। সে জানত যে এই কথাটি কোনো গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু তবুও সেই মুহূর্তে তার আদিত্যের কথার উপর বিশ্বাস হয়ে গিয়েছিল। সেদিনের পর আদিত্য সেখান থেকে চলে গেল। তাকে আর কখনো সেই স্কুলের বাইরে দেখা যায়নি। কাব্য অনেক দিন পর্যন্ত প্রতিদিন সেই সময় সেই গাছটার কাছে গিয়ে বসে থাকত, কিন্তু আদিত্য আর ফিরে এলো না। ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং জীবন তার নিজের পথে চলতে থাকল। অন্যদিকে আদিত্য শহর ছেড়ে মুম্বাই চলে গেল। সেখানে তার জীবন আবার এক নতুন সংগ্রাম দিয়ে শুরু হলো। শুরুতে সে অনেক ছোটখাটো কাজ করল, কখনো হোটেলে বাসন মাজল, কখনো গুদামে মাল বইল, কিন্তু তার মনে সবসময় একটাই কথা থাকত, তাকে বড় মানুষ হতে হবে।
কিছু সময় পর তার দেখা হলো এমন এক সামাজিক সংস্থার সাথে যারা অনাথ বাচ্চাদের সাহায্য করত। সেখানে সে থাকার জায়গা পেল, ভালো জামা কাপড় পেল এবং পড়াশোনার সুযোগও পেল। আদিত্য পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল, কিন্তু তার মন সবসময় ব্যবসার দিকে যেত। সে বুঝতে পেরেছিল যে যদি তাকে সত্যি এগোতে হয় তাহলে চাকরির চেয়ে বড় কিছু ভাবতে হবে। পড়াশোনার পাশাপাশি সে ছোট ছোট কাজ করতে থাকল এবং ধীরে ধীরে ব্যবসার খুঁটিনাটি শিখতে থাকল। যখন সে বড় হলো তখন সে ওই বাতিল মালপত্র বা ভাঙাড়ির কাছ থেকেই নিজের ছোট ব্যবসা শুরু করল। প্রথমে সে কোম্পানিগুলোর কাছ থেকে বাতিল জিনিস কিনত এবং তা অন্য জায়গায় বিক্রি করে দিত। ধীরে ধীরে তার কাজ বাড়তে লাগল। তার পরিশ্রম এবং বুদ্ধিমত্তা তাকে সাহায্য করল। কয়েক বছরের মধ্যে তার ব্যবসা বেশ বড় হয়ে গেল। এখন লোকেরা তাকে একজন সফল ব্যবসায়ী হিসেবে চিনতে শুরু করেছিল। সময়ের সাথে সাথে সে অনেক কোম্পানি শুরু করল এবং ধীরে ধীরে সে একজন বড় শিল্পপতি হয়ে উঠল। কিন্তু এত বছর পরেও সে একটা কথা কখনো ভোলেনি, সেই পুরনো কাগজের টুকরোটা। সেই টুকরোটা সব সময় তার কাছে সুরক্ষিত রাখা থাকত। যখনই সে ওটা দেখত, তার সেই ছোট স্কুল, সেই অশ্বত্থ গাছ এবং কাব্যের হাসি মনে পড়ে যেত। দেখতে দেখতে আদিত্যের বয়স 30 বছর হয়ে গিয়েছিল। এত বছরে সে অনেক কিছু অর্জন করে নিয়েছিল, কিন্তু তার মনে মাঝে মাঝে এই খেয়ালটা নিশ্চয়ই আসত যে হয়তো এতদিনে কাব্যের বিয়ে হয়ে গেছে। গ্রামে মেয়েদের বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, এই কথা ভেবে সে কখনো ফিরে যাওয়ার চেষ্টা করেনি। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। একদিন তার ম্যানেজার রাকেশ তাকে বলল যে কোম্পানির একটা নতুন ফ্যাক্টরি দরকার। এই কথা শুনতেই আদিত্যের মনে হঠাৎ একটা চিন্তা এলো। তার সেই পুরনো গ্রামের কথা মনে পড়ে গেল, রামপুরা। সে ভাবল যে যদি সেখানে ফ্যাক্টরি লাগানো যায় তাহলে গ্রামের লোকেরা কাজ পাবে এবং হয়তো সে তার পুরনো প্রতিশ্রুতির কাছাকাছিই পৌঁছাতে পারবে। এই চিন্তা নিয়েই সে রামপুরা গ্রামের নাম প্রস্তাব করল। যখন জমির ব্যাপারে সব তথ্য পাওয়া গেল তখন সে নিজেই সেখানে পৌঁছে গেল। আর আজ এত বছর পর সে সেই গ্রামেই দাঁড়িয়েছিল, সেই ঘরের সামনে যেখানে কাব্য থাকত। আদিত্য নিজের কথা শেষ করে ধীরে ধীরে বলল, আমি সেদিন যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করার জন্যই আজ এখানে এসেছি। তার এই কথা শুনে হরিনারায়ণ এবং সরপঞ্চ গোপাল সিং দুজনেরই চোখ ভিজে গেল। কিন্তু তারা তখনও জানত না যে এরপর গ্রামে কি হতে চলেছে, কারণ এই খবরটা এবার পুরো রামপুরায় আগুনের মতো ছড়িয়ে পড়তে চলেছিল। তাই কিছু ঘন্টার মধ্যেই পুরো রামপুরা গ্রামে এই কথা রটে গেল যে শহরের একজন অনেক বড় শিল্পপতি হরিনারায়ণের মেয়ে কাব্যকে বিয়ে করতে চায়। প্রথমে তো লোকেদের বিশ্বাসই হচ্ছিল না। গ্রামের অনেক লোক হরিনারায়ণের ঘরের বাইরে জড়ো হতে লাগল। কেউ জানলা দিয়ে উকি মেরে দেখছিল, কেউ উঠোনে দাঁড়িয়ে কথা বলছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল যে শেষমেশ এমনটা কিভাবে হতে পারে। ধীরে ধীরে যখন লোকেরা আদিত্যের পুরো গল্পটা জানতে পারল যে সেই হলো সেই ছেলে যাকে একসময় কাব্য স্কুলের বাইরে খাবার খাইয়েছিল, তখন সবার চিন্তাধারা বদলাতে শুরু করল। লোকেরা প্রথমবার বুঝতে পারল যে মানুষের ছোট একটা ভালো কাজও কত বড় রূপ নিতে পারে। হরিনারায়ণ তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার মেয়ের জীবনে এতটা বড় পরিবর্তন আসতে চলেছে। সে আদিত্যের দিকে তাকিয়ে বলল, বাবা, আজকের দিনে লোকেরা নিজের স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে, কিন্তু তুমি তো একটা ছোটবেলার প্রতিশ্রুতি রাখার জন্য এতটা লম্বা সফর করে এলে। আদিত্য শান্ত স্বরে বলল, কাকাবাবু, সেদিন যদি কাব্য আমাকে খাবার না দিত তাহলে হয়তো আমি আজ বেঁচেও থাকতাম না। সে আমাকে শুধু খাবার দেয়নি, সে আমাকে বেঁচে থাকার আশা দিয়েছিল। ভেতরে দাঁড়িয়ে কাব্য এসব শুনছিল। তার চোখে জল ছিল, কিন্তু তার চেহারায় একটা শান্তিও ছিল। তার সেই দিনের কথা মনে পড়ছিল যেদিন সে একটা ক্ষুধার্ত ছেলেকে নিজের টিফিন দিয়েছিল। সেদিন সে শুধুই মানবতা দেখিয়েছিল, কিন্তু সে জানত না যে এই ছোট কাজটাই একদিন তার পুরো জীবন বদলে দেবে। কিছুদিন পরেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো রামপুরা গ্রামে আনন্দের পরিবেশ ছিল। লোকেরা নিজে থেকে এগিয়ে এসে সাহায্য করতে লাগল। কেউ সাজসজ্জার কাজ করছিল, কেউ খাবারের ব্যবস্থা দেখছিল। বিয়ের দিন এলো তো গ্রামে যেন উৎসবের পরিবেশ। হরিনারায়ণের ছোট্ট ঘর আলো আর খুশিতে ভরে গিয়েছিল। যখন আদিত্যের বরযাত্রী গ্রামে পৌঁছালো তখন লোকেরা তাকে খুব সম্মানের সাথে স্বাগত জানালো। আদিত্য এই বিয়েটা খুব সাদামাটাভাবে রেখেছিল। তার কাছে এই বিয়েটা লোক দেখানোর জন্য ছিল না, বরং একটা প্রতিশ্রুতি পালনের দিন ছিল। যখন কাব্য কোণে সেজে বিয়ের মণ্ডপে এলো তখন তার চোখে অনেক স্মৃতি ভাসছিল। তার সেই স্কুলের দিনের কথা মনে পড়ছিল, সেই অশ্বত্থ গাছের কথা মনে পড়ছিল, আর সেই ছোট্ট টিফিনটার কথাও মনে পড়ছিল যা সে একসময় আদিত্যের সাথে ভাগ করে নিয়েছিল। বিয়ের সমস্ত নিয়ম কানুন সম্পূর্ণ হলো এবং দুজনে একটা নতুন সম্পর্কে বাধা পড়ল। হরিনারায়ণের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এই জল ছিল আনন্দের।
বিয়ের পর আদিত্য নিজের দ্বিতীয় প্রতিশ্রুতিটাও পূরণ করল। সে রামপুরা গ্রামের কাছে নিজের ফ্যাক্টরি তৈরি করতে শুরু করে দিল। ধীরে ধীরে গ্রামের লোকেরা সেখানে কাজ পেতে শুরু করল। যেসব লোকেরা আগে শহরে দিনমজুরি করতে যেত, এখন তারা নিজেদের গ্রামেই কাজ পেতে শুরু করল। খুব অল্প সময়ের মধ্যেই রামপুরা গ্রামের অবস্থা বদলাতে শুরু করল। লোকেদের জীবন সহজ হতে লাগল। হরিনারায়ণও এখন ঋণের বোঝা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছিল। মুম্বাইয়ে নিজের ঘরের দেওয়ালে আদিত্য সেই পুরনো কাগজের দুটো টুকরো ফ্রেম করে টানিয়ে রেখেছিল। সেই কাগজ যা কখনো দুটো টুকরো হয়ে গিয়েছিল, তা আজ আবার এক হয়ে গিয়েছিল। আর সেদিন সবাই বুঝতে পারল যে সত্যিকারের ভালো কাজ আর সত্যিকারের প্রতিশ্রুতি কখনো বৃথা যায় না। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুব সহজ। জীবনে কখনো কারো সাহায্য করতে পিছু হওয়া উচিত নয়, কারণ আমরা জানি না যে আমাদের ছোট একটা ভালো কাজ কারোর পুরো জীবন বদলে দিতে পারে। আর যদি আমরা কাউকে সত্যিকারের প্রতিশ্রুতি দিই, তাহলে তা পালন করার চেষ্টা অবশ্যই উচিত, তা যতই সময় পেরিয়ে যাক না কেন। কিন্তু সেদিন যদি কাব্য একটা অচেনা ছেলেকে নিজের খাবার না দিত, তাহলে কি আদিত্যের জীবন একইভাবে বদলাতে পারত? আর যদি আদিত্য চাইত, তাহলে সে তার ছোটবেলার ওই ছোট প্রতিশ্রুতিটা ভুলেও যেতে পারত, কিন্তু সে তা করেনি। আজকের দিনে কি কোনো মানুষ এত বছর পরেও নিজের প্রতিশ্রুতি পূরণ করতে ফিরে আসে? আর যদি আপনি আদিত্যের জায়গায় থাকতেন, তাহলে কি সত্যি এত বছর পর ওই গ্রামে ফিরে আসতেন? আর যদি আপনি কাব্যের জায়গায় থাকতেন, তাহলে কি একটা অচেনা ছেলের সাথে নিজের খাবার ভাগ করে নিতেন? আপনার কি মনে হয়, এই গল্পে আসল মহান কাজ কে করেছে, কাব্য নাকি আদিত্য? নিজের মতামত অবশ্যই কমেন্টে লিখুন, কারণ আপনার চিন্তাধারা হয়তো অন্য কারোর ভাগ্য বদলে দিতে পারে। আর যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে এটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন।